ভয়েস স্টুডিও, গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। বাল, এই মাঝরাতে আবার কোন বালের এত শব্দ শব্দ শুরু করছে? কার শরীরে এত পিনি করছে ভাইয়া? কায়েসের কথায় অনেকে বিরক্ত হলো। জিদান প্রচণ্ড বিরক্তিতে চোখমুখ কুঁচকে নিয়েছে। বাইরে তখনও গোলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ আসছে মাঝে মধ্যে। এই মাঝরাতে হঠাৎ আক্রমণ, এত শব্দ তাদের হাড় কাঁপানো ভয় না হলেও ভীত। চুপচাপ সবাই বসে আছে যার যার মতো করে। এই আশঙ্কার সময়ে কায়েসের এই কথা পিত্তি জ্বালিয়ে দিল। জিদানের তিক্ত কণ্ঠে বলল, প্লিজ কায়েস, সমস্যাটা একটু বোঝার চেষ্টা কর। সব সময় এত হেয়ালি করে আউল ফাউল কথা বলে মানুষের মেজাজ বিগ্রাস না। কায়েস বুঝি সেটা গায়েও মাখল না, ব্যঙ্গ করে বলল, তোমার বালের মেজাজ তোমার কাছেই রাখো মগা। এসব আমি জিদানও বুঝি রেগে গেল। কথা কাটাকাটি লেগে গেল। এক পর্যায়ে একে অপরের সাথে হাতাহাতি শুরু হয়ে গেল ওদের মাঝেই। তুইন ধমকালো সবাইকে, অসহায় কণ্ঠে জানালো, তুহিনকে কেমন অসহায় দেখাচ্ছিল। তার চোখ মুখের অবস্থা নিদারুণ। নিজেকে বড্ড রুমে আটকে রাখলেও তার হৃদয় বড্ড অস্থির চঞ্চল। ভিতরটা ফাঁকির ছানার মতো ছটপট করে দাফাচ্ছে। মায়েরা শিপু ওরা কি করছে? ওরা নিশ্চয়ই ভয়ে কাবু হয়ে বসে আছে। দুটি কি একসাথে আছে নাকি আলাদা? মায়েরা যে অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না। এই ভয়ঙ্কর আওয়াজে কিভাবে আছে মেয়েটা? আর শিপু, অরই বা কী অবস্থা? উফ, অসহ্য লাগছে তার। হাত পা মুক্ত অবস্থাতেও মনে হচ্ছে শৃঙ্খলে আবদ্ধ। ইয়াম খুব সাবধানে বাইরে অবস্থানরত সাব্বিরকে জিজ্ঞাসা করল, সাব্বির, ওরা এখন কতজন আছে? সাব্বির গান পয়েন্ট রেখেই আড়াল থেকে ক্ষীণকণ্ঠে জবাব দিল, স্যার 12-13 জনের মতন। মেজাজ চটল মনে হয় ইহামের। মুখের বর্ণ পাল্টে গিয়েছে তার। বেজাজ চটে ক্ষোভ নিয়ে বলল, গর্ধব, সঠিক কারেকশনটা দাও। ননসেন্সের মতো কথা বলে না। সরি স্যার। কথা বাড়ালো না ইহাম। সেই ফাঁকে আরও একটা গুলি ছুঁড়ে আবারও বসলো হাফ দেওয়ালের আড়ালে। সাব্বির গুনে গুনে বলল, স্যার ওরা 16 জন ছিল। সবাই রেডি হও, এবার একসাথে আক্রমণ করো এখনই। বলতে দেরি সবার। আক্রমণের জোর আর দেরি হলো না। একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিবেশ গমগম করছে। নিস্তব্ধ পরিবেশ, কেবল গুলির আওয়াজ আর সাথে কিছু মানুষের চাপা ভারী নিঃশ্বাস। দুই দিক থেকে আক্রমণ করার ফলে মসজিদের লোকেরা একেবারে নিস্তেজ অবস্থা। অবশেষে অবস্থা বেগতিক পর্যায়ে পৌঁছে গেলে তারা যখন পালানোর অবস্থা করলো, ততক্ষণে ইহামেরা সবাই কটেজের গেটের সামনে চলে এসেছে। ইহাম মসজিদ পাহাড়ের পিছনে ছুটতে ছুটতে চেঁচিয়ে বলল, কটেজের ভেতরে কেউ যাও, ফাস্ট। ইব্রাহিম আর ইহাম ছুটছে মসজিদ সহ 3 সঙ্গীর পিছনে। ছুটতে ছুটতে ইহাম কেবল বলেছিল, ইব্রাহিম, জয় হয়ে যাক। মসজিদকে জীবিত পেতে হবে। ওর কাছে অনেক ইনফরমেশন আছে, ওর কিছু হওয়া চাই না। ইয়েস স্যার। প্রতিমধ্যে আবারও এক লোক ঘায়েল হলো ইব্রাহিমের গুলিতে। আরেকজন গাছের আঘাতে পিষ্ট হয়ে উল্টে পড়েছে। ইব্রাহিম, ওদের নিয়ে তুমি কটেজে যাও। সবাইকে বেঁধে এক রুমে আটকে রাখো। এটা আমি সামনে নেব। কিন্তু স্যার। যাও। ইতিমধ্যে পথ থামিয়ে দিয়েছে ইব্রাহিম। ক্যাপ্টেনের আদেশ অমান্য করা তো যায় না। গাছগাছালির ফাঁকে ফাঁকে মিটমিট আলোয় ইহাম আফসাহাতেই গুলি ছুড়ল। মজিদ পাহাড়ি নিজের যান বাঁচাতে তার পাশেই দৌড়ানো সঙ্গীকে নিজের সামনে ধরল। সঙ্গে সঙ্গে লোকটার উরুর দিক মাঝ বরাবর গিয়ে গুলি লাগতেই গলগল করে রক্ত পড়া শুরু হলো। ইহাম দৌড়ে গিয়ে সেটাকে ফাঁস কাটিয়ে মসজিদের ফয়ের দিকে গুলি ছুটতে গেলে টের পেল পিস্তলের অবশিষ্ট বুলেট ফুরিয়েছে। অপায়ন্তর না পেয়ে ফাঁসে একটা পাথরের টুকরো পেয়ে সেটাই ঢিল দিল মসজিদের উপর। পায়ে লেগেই বেচারা উল্টে পড়ল।
ইহাম ধপাস করে মজিদের কলার চেপে বলল, মাদারফাকার, খুব শখ হয়েছিল না আমায় মারতে, শুয়োরের বাচ্চা। ইহাম একের পর এক ঘন নিঃশ্বাস ছড়ছে। মজিদ সেই সুযোগে তার গালে সজোরে ঘুষি বসিয়ে দিয়ে আবার দৌড়াতে লাগলো। ইহাম খানিক টলল। দীর্ঘক্ষণের যাত্রায় কি তার ক্লান্তি ধরে গেছে? সর্বনাশ, ডিপার্টমেন্ট এই কথা জানলে তো তার মুখে থুতু দিবে। আবারও দৌড় লাগালো সে। মজিদকে খাবলা দিয়ে ধরতেই মজিদ তার পেটে লাথি দিল। দু হাত দিয়ে বুক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ইহাম তাল রাখতে বা হাত দিয়ে নিচের স্থানটা আঁকড়ে ধরল। এবড়ো খেবড়ো ধারালো কিছুর সাথে হাত লেগে যন্ত্রণাও শুরু হলো। অনুভব করলো তরল ধারার। তবে সেদিকে এক বিন্দু না মনোযোগ দিয়ে বাঘের থাবার মতো মজিদের ঘাড় চেপে ধরল। চোখের পলকে মুখে এলোপাতারি ঘুষি বসাতে লাগলো। মাথাটা খানিক নুইয়ে তলপেট বরাবর এক নাগারে হাঁটুর সাহায্যে কয়েকটা আঘাত করতেই বেচারার কাহিল অবস্থা। তবুও শেষ শক্তি দিয়ে বুঝি আবারও ইহামের নাকে একটা ঘুষি দিল। গলগল করে রক্তও বের হলো। ইহাম শুধু তাচ্ছিল্য হাসল। তার জানা আছে মজিদ পাহাড়ি এমনি এমনি পাহাড়ি হয়ে ওঠেনি, গায়ে এখনও বেশ বলবান সে। ইহাম মাটিতে চেপে ধরে উম্মাদের মতো একের পর এক ঘুষি দিতে লাগলো মজিদকে। রাত তখন 2টার মতো বাজে। ইহাম আস্তে ধীরে নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করলো। খাটের পিছন থেকে মায়েরা একটু একটু করে উকি দেয়। ইহামকে দেখে ধরফড়িয়ে ওঠে। খাটের ওপাশ থেকে বের হয়ে এসেই থমকে দাঁড়ায় সে। একটু একটু করে সামনে এগিয়ে যায়। ইহামের গালের উপরেই ভাগটাই লাল চটচটে হয়ে আছে। নাকের কাছে রক্ত, হাতের থেকেও রক্ত ঝরছে। মানুষটাকে এভাবে দেখে আটকে উঠল তার ভিতরটা। বুকটা মুচড়ে যেন কোনো কিছু কামড়ে ধরল। এই মানুষটা এত ব্যথা পেয়েছে? তার বুকটা এত ভার হয়ে আসছে কেন? ওই পাষাণ মানুষটার সাথে তো আর কোনো কালে কোনো রকম সম্পর্কই তৈরি হয়নি, তবে এত কষ্ট হচ্ছে কেন? কেন আবার তো ইচ্ছা জাগছে হৃদয়ে। মন চাইছে মানুষটাকে হাত বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু কোথাও একটু সংশয়, একটা দ্বিধাতিক্ত একটা জড়তা তাকে বাদ সাধছে। মানুষটার সাথে তো আর কোনো সম্পর্ক তৈরি হলো না, তবে এমন আচরণ কি করে শোভা পায় তার মাঝে? যেখানে মানুষটা তাকে অপছন্দ করে, দূরে সরে থাকে, সেখানে বেহুলাজের মতো এগিয়ে যাওয়া কি নিজেকে অপমান করা নয়? যে চেয়ে অপমান হতে যাওয়া যৌক্তিক নয় বোধ হয়। নিজেকে দমিয়ে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। ভয় পাবার কারণ নেই, সবটা নিয়ন্ত্রণে। তুমি ঠিক আছো কিনা তাই দেখতে এলাম। মায়েরা কিছু জবাব দিতে পারল না, কেবল তাকিয়ে রইল লোকটার আঘাতপ্রাপ্ত স্থানগুলির দিকে। হৃদয়টা আবারও হু হু করে উঠল তার। ইয়াম ক্ষীণকণ্ঠে বলল, শুয়ে পড়ো মায়েরা, আমার একটু কাজ আছে। গম্ভীর মুখে ইহাম আবারও দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। মায়েরা হাতরে হাতরে কোনো রকম গিয়ে বিছানায় বসলো। ভিতরটা ফাঁপা হয়ে আসছে। তার অদ্ভুত জ্বালা হচ্ছে বুকের ভিতর। বড্ড অস্থির অস্বস্তি তার গলা চেপে ধরেছে। মানুষটা বোধহয় ঘরে ঢুকলো আরও আধ ঘন্টা পর। সে ঘরে আসতেই মায়েরার নাকে বিদকুটে একটা গন্ধ এলো। চিনতে বা বুঝতে অসুবিধা হলো না মানুষটা সিগারেট টেনে এসেছে। রুমটায় যেন অক্সিজেনের অভাব পড়েছে। রাগে কটমট করতে করতে মেয়েটা একইভাবে ঠাই বসে আছে বিছানায়। এখনো ঘুমায়নি? রাত জাগার অভ্যাস আছে নাকি তোমার? মায়েরা জবাব দিল না, তবে বলতে ইচ্ছা হলো, আপনার মতো মানুষ যার সাথে আছে ঘুম তার শত্রু হবে। ইহাম পানি ভর্তি গ্লাসটা নিয়ে শেষ করলো। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আরাম করে বসলো সোফায়। রাগান্বিত চোখে মায়েরা দেখলো শুধু। ইহাম চোখের পাতা তুলে মায়েরার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেয়েটা আর চোখ সরালো না, তবে ইহাম কি ভেবে যেন মাথা ঝুঁকে হাসলো। মায়েরার রাগে তখন শরীর জ্বলছে, গায়ে ব্যথার রক্ত এখনও পড়ছে, আর সে কীরকম শরীর জ্বালানো মার্কা হাসি হাসলো। শয়তান আজ তো একটা কঠিন পাষাণ মানব। ইহাম বা হাতটা মেলে ধরল। দগদগে কাটা জায়গা দেখেই শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। সঙ্গে সঙ্গে নজর ফেরাতে বাধ্য হলো সে। ইহাম গাঢ় কণ্ঠে বলল, তারামি করছো মায়েরা? পায়ের ব্যথা সেরে গিয়েছে?
এভাবে পা ঝুলে বসে আছো কেন? আপনি একটু চুপ করুন তো, এত কথা ভালো লাগে না। নিচের বেলায় মায়েরা জবাব দিল না আর চোখে। দেখলো ইহামের কাটা হাতটা। তুলোই স্যাবলন নিয়ে আশেপাশের মাটি পরিষ্কার করছে। শরীরটা আবারও কেঁপে উঠল মায়রার। ঝাড়া দিয়ে উঠতেই দৃষ্টি ঘোরালো। ডাক্তারের কাছে গেলে নিশ্চয়ই 3-4টা সেলাই করে দিত এতক্ষণে, ধরে বেঁধে হলেও। আচ্ছা, ডিফেন্সে এরা জব করে পায়টা কি? নিজের জীবনের চেয়ে এদের দাম তাদের চাকরি কেন? কি পায় জীবনকে মরণে ঠেলে এগিয়ে যেতে? মায়রার কাটা হাত দেখে রাগ হলো। কেন এত মেজাজ খারাপ হচ্ছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। ভয় পাচ্ছ কি মায়েরা? আশ্চর্য, ভয় কেন পাবো? তবে একটু পর পর কাটা জায়গা দেখে শিউরে শিউরে মুখ ফেরাচ্ছ কেন? মায়রা কেবল বিরক্তি ভঙ্গিতে আওড়ালো। ঢং। ইয়াম হাত পরিষ্কার করতে করতেই বলল, এদিকে আসো, একটু সাহায্য করো তো। পারবো না আমি, নজরটা নিজে করুন। তুমি খুব বেয়াদব মায়েরা। দেখছো এক হাতে পারছি না, নিজ থেকে সাহায্য করবে সেটা তো না। আমি বলার পরও কি নিজের বেয়াদবি প্রকাশ করছো? করছি, কারণ আমি বাদক। আমার এসব ভালো লাগে না, কাটা ছাড়া দেখতে পারি না আমি। একজন সেনা সদস্যের বউয়ের মুখে এসব কথা মানায় না মেয়ে। এই কি বলছেন বিড়বিড় করে? স্পষ্ট করে কথা বলতে জানেন না? ঘুমিয়ে পড়ো মায়েরা। রাত কয়টা বাজে দেখেছ? তর্ক না করে শুয়ে পড়ো। শুয়ে পড়ো শব্দ দুটিতে ধক করে লাগলো মায়রার। হঠাৎ একদম বন্ধকর অস্বস্তি নদীর কলকল পানির মতো করে তীর ডুবার অনুভূতি হলো অন্তর্গ্রথিতে। আগে বিষয়টায় এত সূক্ষ্ম চিন্তা না জন্মালেও এই নিবোধ নিরালা রাতে সেটা বেশ প্রভাব খাটাচ্ছে মনে। বড্ড অস্বস্তিও দিচ্ছে বিষয়টা। সংকোচ নিয়েও তাই বলল মায়রা। আমি শিফুর ঘরে থাকবো, আপনি আপনার রুমে থাকুন। সহজাত ইহামের ধাত পিছলে গেল বুঝি। সে তীক্ষ্ণ চোখে তাকালো মায়রার দিকে। মেয়েটা হুট করেই চোখের দৃষ্টিও সরিয়ে নিয়েছে তার উপর থেকে। তবুও কিছুটা সামলে রাজভারী কণ্ঠে জবাব দিল, ও ঘুমিয়ে গিয়েছে, ওকে এখন টাকা যাবে না, তাই তুমিও কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। আপনার সাথে আমি এক রুমে থাকবো না। মায়রা সাপ সাপ কথায় ত্রুকুটি করে তাকালো ইহাম। অদ্ভুত কণ্ঠ নিয়ে শুধালো, কেন, সমস্যা কোথায় শুনি? তুমি কোনোভাবে আমাকে ভয় পাচ্ছ মায়েরা? সিদ্ধ চাউনিতে মায়রা তাকালো লোকটার দিকে। ইহাম এক চুলো দৃষ্টি এদিক ওদিক করলো না তার উপর থেকে। মায়রা ঠোঁটে আচমকা তুচ্ছ হাসি ফুটল মঞ্জুরির ন্যায়। কাটা বিধানোর মতো কণ্ঠে বলল, যেখানে সম্পর্কের কোনো দাম নেই, অনিশ্চিত সম্পর্কের পরিণতি যেখানে বিচ্ছেদ হতেই পারে, সেখানে আমি আপনার সাথে কেন এক রুমে থাকতে যাব ক্যাপ্টেন সাহেব? মেজাজ এবার বেশ বিগড়ে গেল ইহামের। দাঁত খিঁচে আনলো সে। চোখ বন্ধ করে হিস হিস করতে লাগলো। এই মেয়েটা এতটাই বোকা, কখন কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হয় সেই জ্ঞানটুকু কি নেই তার মাঝে? এতটাই নির্বোধ সে। ইহামকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে ঢোক গিলল মায়রা। শক্তভাবেই বলল, আমি শিফুর ঘরেই যাচ্ছি। মায়রা উঠে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে কয়েক কদম এগিয়ে যেতে ইহাম বজ্রবেগে উঠে দাঁড়ায়। লম্বা কদম পা ফেলে মায়রার বাহু চেপে খানিক নিজের কাছে আনলো। মায়রা তাকালো সেদিকে। লাল লাল চোখ দিয়ে কেমন নিষ্পিস করছে মানুষটা। এতটা রাগী কেন এই মানুষটা? এত বদমেজাজি, কথায় কথায় কেন রাগ এত তার? দম নিল মায়রা। ভিতরে ভয় পেল, কণ্ঠে বলল, ছাড়ুন আমার। এই মেয়ে, এত বেশি কথা কেন বলো তুমি? বাচ্চা তো নাও, বয়স হয়েছে। 18 না হলেও বোঝার ক্ষমতা তো আছে। এতটা রাগান্বিত করে তুলো কেন আমায়? আমি আপনাকে রাগাচ্ছি? মায়েরা, চুপচাপ বিছানায় যাও। না, আমি শিফুর রুমে যাব। চোখ বন্ধ করে মায়রার তর্কটা হজম করলো সে। লম্বা লম্বা বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, তোমার শরীর ঠিক নেই, কিছু দরকার পড়লে তখন কি হবে? শিবু তোমার দেখভাল করবে, ওর নিজেই তো ছোট। আমার দেখভাল করতে হবে না, আমি ঠিক আছি একদম, যেতে দিন। মায়েরা, তুমি অযথা আমার সাথে তর্ক করে মেজাজ নষ্ট করছো। যাও, গিয়ে শুয়ে পড়ো। আপনার সাথে তো একদমই না। দাঁত পিষে ইহাম মায়রাকে নিজের সাথে আরও মিশালো। কটকট করে বলল, কেন, আমার সাথে ঘুমালে কি কি হবে তোমার? এত অপছন্দ নাকি আমাকে? ভুলে যেও না আমাদের সম্পর্কটা। ভুলে আপনি গিয়েছেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। তাই তো বিয়ের পর নিজের দায়িত্ব কর্তব্য ভুলে আপনি নিখোঁজ ছিলেন। এমন সম্পর্কের কথা বলছেন কোন মুখে?
এই পর্যায়ে ইহাম চুপ করল, হাতের বাঁধন শিথিল করে শান্ত কণ্ঠে জবাব দিল। দেখো মায়েরা, যা হয়েছে। ছাড়ুন আমার হাত। বাচ্চাদের মতো করছো কেন মায়েরা? তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি বলছি। আমি শুনছি না, আর না শুনতে চাই। ছাড়ুন আমার হাত। নিজের স্বভাবের বাইরে গিয়েও নরম সুরে কথা বলেছে ইহাম, তবুও মেয়েটা শুনতে চাইছে না। এবার রুক্ষ কণ্ঠেই বলল, ছাড়ছি না। হাত ছাড়ুন বলছি। আপনি কি আমায় জোর করছেন? করছি। মায়েরা তাকালো পূর্ণ দৃষ্টিতে। একটু একটু করে মিশ্র অনুভূতি তাকে তেতো করে দিচ্ছে। আচমকা ঝোঁকের বসে বলেই ফেলল, জোর করে পুরুষেরা। আপনি কি সেটাই ক্যাপ্টেন সাহেব? ইহাম স্তম্ভিত হয়ে তাকালো মায়রার দিকে। চোখে মুখে কেমন বিতৃষ্ণা বিদেশ ভাব। অতি নগ্ন বস্তুর মতো ঠেলে দিল তাকে। হঠাৎ কি হলো মায়রার কে জানে। এইটুকু অবহেলা তার বুক ভার করে দিল। এই মুহূর্তে মানুষটাকে এভাবে বলা কি ঠিক হলো? একটু কি বেশি বলে ফেলেছে সে? এভাবে অমন ধরনের একটা কথা বোধ হয় আসলে উচিত ঠেকল না নিজের কাছেই। ইহাম কয়েক পলক মায়রার দিকে অমন অবজ্ঞা ভাব নিয়েই তাকিয়ে রইল। আকস্মিক জ্বলন্ত চোখে খাটের পায়ায় পরপর কয়েকটা লাথি দিল সজোরে। ভয়ে সংশয়ে মায়রা যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই চোখ বুজল। তার কায়া তখনও স্থির অচঞ্চল। ছেলেটা তখনও ক্রোধে ফেটে যাচ্ছিল। শান্ত চোখেই মায়রা দেখল। দাঁত পিষে কিছু বলতে উদ্যত হলো পরপর নিঃশ্বাস নিতে নিতে। কিন্তু সেই ইচ্ছাটাও বুঝি আর হলো না তার। আক্রোশ বিষাদ নিয়ে হনহন করে ঘর থেকে বের হলো। দরজার কাছে গিয়ে বেসামাল ক্রোধের জোরে দেয়ালে বা হাত দিয়ে বিকট শব্দে একটা পাঞ্চ করেই বের হয়ে গেল। বাইর থেকে দরজাটা আটকানোর শব্দও ভেসে এলো প্রবলভাবে। মায়েরা গলা বসে আসছিল, ঠোঁটগুলি কাঁপছিল। স্থির আঁকি পল্লবে উকি দিচ্ছিল কয়েক মুক্ত দানা। দরজার কাজটায় নিচের কয়েক ফোঁটা রক্তের ফোঁটার দিকে আনমনে তাকিয়ে রইল সে। নিশ্চয়ই কাটা হাতটা দিয়ে আবারও রক্ত ঝরছে আবলীলভাবে। শিপু এখনও ঘুমায়নি, ভয়ে শরীর কাঁপছে তার। একা রুমে একটু আগেই ভাইয়া এসে তাকে ধাতস্থ করে গিয়েছে। বিপদমুক্ত বলে নিশ্চিন্ত থাকতে বলেছে। কম্বল মুড়ি দিয়েও ঠটর করে কাঁপছে সে। আচমকা দরজার কড়াঘাতে চমকে উঠল তার ছোট্ট হৃদয়টা। মৃদু আওয়াজে বারবার টোকা পড়ায় শিপু উঠে বসলো কম্বল সরিয়ে। আস্তে ধীরে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে প্রবেশ করলো তুহিন। খানিক চমকে পিছিয়ে গেল শিপু। তুহিন চটজলদি করে দরজা লাগিয়ে পিছন ফিরল। এক বিন্দু সময় নষ্ট না করে ছেলেটা ঝাপটে বুকের মাঝে নিয়ে এলো তাকে। ঘটনার আকস্মিকতায় মেয়েটা স্তব্ধ হয়ে হাত পা ছেড়ে দাঁড়িয়ে রইল কেবল। তুহিন অধৈর্যের মতো ক্ষণে ক্ষণে তাকে আগের তুলনায় বেশি শক্ত করে চেপে রেখেছে। হাতের বাহুবন্ধন আরেকটু জোরালো হতেই স্তম্ভিত ফিরল শিপুর। দম বন্ধ হয়ে আসছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে। শরীরটাও অবশ লাগছে। ঢের বুঝতে পারছে তার পিঠ অবধি চুলগুলির ভিতর হাত গলিয়ে দিয়েছে তুহিন। মাথার নিউরনে বুঝি টনটন ব্যথা হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাসটা এখনই গলা দিয়ে বের হয়ে যাবে। শিপু সময় নিয়ে লম্বা করে শ্বাস টানল। অক্সিজেনের অভাব বুকের ছাতি ধরপড় করছে। এই শিপু, খুব ভয় পেয়েছিলে? নিরুত্তর শিপু তখন দিশেহারা। শরীরে উচ্চাটন মিলে ধরা অনুভূতির সাথে মাথার ভিতর কিলবিল করার চিন্তা তাকে একেবারে নিস্তেজ অস্থির করে তুলেছে। কি হচ্ছে তার সাথে? কতটুক যৌক্তিক, কতটুক উচিত, যৌক্তিক অযৌক্তিক, ন্যায্য অন্যায্য মনোভাব জাগল শিপুর মাঝে। চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের মুখ। তারপরে জলজল করে প্রদীপের মতো জ্বলতে দেখা গেল ভাইয়ের মুখাবয়বটা। তুহিন এক হাত দিয়ে শিপুর পিঠ আঁকড়ে রেখে অন্য হাত তার মাথায় রাখল। আধুরে ভঙ্গিতে হাত বোলাতে বোলাতে ক্ষীণ গলায় বলল, পরিস্থিতি এত বাজে ছিল যে আমি শুধু বন্ধ রুমে তোমার জন্য ছটফট করেছি। শিপু শক্ত করল নিজেকে। দু হাত দিয়ে তুহিনকে নিজের থেকে ছাড়ালো। কঠোর মুখে বলল,
তুহিনের কপালে ভাঁজ পড়ল। শঙ্কিত নজরে সে দেখল শিপুকে। কপালের সরু ভাবটা আরও সূক্ষ্ম হয়ে উঠল। মেয়েটার কি হয়েছে? মজা করছে কি? তাকে তো কখনো ভাইয়া বলে ডাকিনি। তবে শিপু, আমি তোমার ভাইয়া কবে থেকে হলাম? তুহিনের অস্থির মুখটা দেখে শিপুর নিজের কাছে বড্ড অসহায় লাগলো। কোরিয়ান ড্রামার মতো দেখতে এই তুহিনকে যে সে অপছন্দ করে তেমনটা মোটেও নয়, বরং তার উঠতি বয়সে জন্ম নেওয়া তুহিনের প্রতি অনুভূতিগুলিকে সে চিরপরিচিত 4 অক্ষরের শব্দটা বসিয়েছে। তবুও কোথাও একটা কিন্তু তাকে বুঝি আগুন থেকে টেনে আনছে। বাবা সবসময় বলেন, শিপু কখনো কোনো ভুল করো না মা। শিপু বোঝে বাবা কোন ভুলের কথা ইঙ্গিত দেয়। মা উঠতে বসতে বলেন, শিপুরে কখনো এমন কিছু করিস না যাতে তোর বাবা ভাইয়ের নাক কাটা যায়। কাউকে পছন্দ হলে ভয় না পেয়ে আমাকে বলিস মা। তবুও তোকে সাবধান। আশেপাশে কত কিছু শোনা যায়, আর ভাইয়ার কথা তো সে মনেই করল না। তার ছোট্ট হৃদয়ে এখনো এত সাহস উদ্যোজিত হয়নি যে বাবা মা ভাইকে ছাপিয়ে সে অনুভূতির দাম দেবে। কান্না পেলেও শিপু বলল, তুহিন ব্যস্ত হয়ে এগিয়ে এলো। শিপুর বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, এই শিপু, কি হলো তোমার? তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? তুমি তো এমন না। শিপু, কি হয়েছে তোমার? প্লিজ বলবে? যা হবার হবে। তুমি কি ভয় পাচ্ছ শিপু? শিপুর বুকের ভিতর তখন ধকধক করছে, থকথকে যন্ত্রণা অনুভব করছে। সহ্য করতে না পেরে জোরে জোরে শ্বাস টেনে সে খানিক উঁচু গলাতেই বলল, তুহিনের গলা ধরে আসছিল। তার হঠাৎ মেয়েদের মতো কান্না পাচ্ছে কেন? এই সামান্য বিষয়ে এত কষ্ট পেয়ে যাবে সে? না, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তুহিন জবাব দিল, ওকে, এত হাইপার হইও না। চলে যাচ্ছি আমি। গুড নাইট। শিপু কম্পিত শরীর টেনে দরজার কাছে গেল। আগে উকি দিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। পরক্ষণে আবার ঘাড় ঝাঁকিয়ে তাকালো ঘরের ভিতর। তুহিন তখন অদ্ভুত কাতর চোখে তার দিকে তাকিয়ে আসে। তা দেখেই মেয়েটা মাথা ঘোরালো, বুক ফাটা যন্ত্রণায়। নিঃশব্দে তুহিন মাথা নুয়ে একেবারে নিচে নামলো। দরজাটা লাগিয়েই মুখ চেপে ফুপিয়ে উঠল শিপু। নিশীথের সময় তখন ঘড়ির কাঁটায় 3টার উপরে। ইহাম ঘরে ঢুকে থমথমে মুখে বিছানার উপর চোখ গেলে দেখতে পায় মায়রার ঘুমন্ত মুখটা। সঙ্গে সঙ্গে ওর উদ্ধতপূর্ণ আচরণ মনে হতেই চোয়াল শক্ত হয় তার। হনহপ করে ছোটে সোপায়। মৃদু কোকানোর আওয়াজ পেয়ে তাকায় সেদিক। অনন্তর খেয়ালে আসে মায়রা থরথর করে কাঁপছে। কপালে ভাঁজ তুলে ইহাম দ্রুত এগিয়ে যায় সেদিকে। গায়ে হাত দিয়ে দেখে শরীরে ভীষণ জ্বর এসেছে মেয়েটার। হঠাৎ এত জ্বর এলো কেন গায়ে? পায়ের ব্যথাও তো খুব বেশি নেই যে জ্বর চলে আসবে। তাহলে এদিক ওদিক তাকিয়ে নিজের প্যাকেট হাতুড়ে রুমাল বের করলো। ট্যাপ ছেড়ে সেটা ভিজিয়ে আবার ফিরে কপালে লেপটে দিল মায়রার। গায়ের কম্বলটা ভালো করে মুড়িয়ে দিল। থরথর করে কাঁপছে। গলা দিয়ে কোখানোর শব্দ বের হচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে মেয়েটা। ইহাম ব্যস্ত হয়ে কাবাটে থাকা আরেকটা পাতলা কম্বল টেনে দিল মায়রার গায়ের উপর। আবারও রুমাল ভিজিয়ে এনে কপালে দিল। মেয়েটা বেগতিক জ্বরে তিরতির করছে। এই পর্যায়ে উপায়ন্তর না পেয়ে ইহাম নিজের গায়ের টি শার্ট খুলল। মায়রার দিকে তীক্ষ্ণ করে তাকিয়ে বিড়বিড় করল, মেয়ে, তখন যে কাপুরুষ বললে, এখন যদি জোর জবরদস্তি করে কিছু করে বসে তখন কি করবে? বালপাকনা গর্ধব কোথাকার। সুরসুর করে ইহাম নিজেকে কম্বলের ভিতর জড়িয়ে নিল। আস্তে করে মায়রাকে টেনে নিল নিজের সাথে।
হাতটা মেলে ধরে বক্ষস্থলে এনে রাখলো মেয়েটাকে। উষ্ণ পরশে মায়েরা নিজেও ওই বলিষ্ঠ শরীরে গুটিসুটি পাকিয়ে লেপ্টে রইল। বড্ড অস্বস্তি হলো মায়েরার ওই তপ্ত শরীরের ছোঁয়ায়। উত্তপ্ত নিঃশ্বাসে তার শরীর ঝলসে যাবার উপায়। পুরুষত্বের ভিড় দোষ নেমেছে। খুব সূক্ষ্মভাবে ঢোক গেলে ফোঁস করে দম ছাড়ল সে। না জানি এই গোবর মাথার মেয়ে কাল সকালে কি করে। ভোর সকালে খবর এসেছে নাদিমের নানা মারা গেছেন। কাল রাতের মনোমালিন্য, তার উপর এমন খবর শুনে দিশেহারা হলো ছেলেটা। আলো ফুটতেই বেরিয়ে গিয়েছে একা একাই। সবাইকে বারবার করে বলে গিয়েছে তার জন্যে যেন ঘোরা বন্ধ না হয় ওদের। আর কিছু বলার সুযোগ না দিয়ে, কারো কথা না শুনেই ছুটেছে সে। গ্রুপের একজন বাদে বাকিরা ঘুরবে সেটা নিজ নিজ মন থেকে কেউ মেনে নিতে পারছে না। তার উপর কাল রাতের একটা প্রভাব সবার মনেও বিদ্যমান আছে। মুখে কিছু না বললেও তারা স্বস্তি পাচ্ছে না। তুহিন মন খারাপ করে বসে আছে। রাত থেকে গভীর কিছু চিন্তা করছে সে। সব নীরবতাকে ধুয়ে নিজ থেকে গম্ভীর কণ্ঠে জানালো, তোরা বিষয়টাকে কিভাবে নিবি জানি না, তবে আমার এটা ভালো লাগছে না। নাদিমকে ছাড়া গ্রুপটার দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোরা চাইলে বিষয়টা ভেবে দেখতে পারিস। তার উপর আমাদের উচিত নাদিমের বাড়ি গিয়ে ওদের পাশে দাঁড়ানো। আমরা সবাই জানি নাদিম ছোটবেলা থেকে নানার বাড়ি বড় হয়েছে। সেই ক্ষেত্রে ওর নানা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আশা রাখে না। তুহিনের কথাটা সবাই ভাবল। তারা নিজেরাও স্বস্তি পাচ্ছে না গ্রুপের একজনকে রেখে আনন্দ করতে, তাও আবার তার এত বড় দুঃখের সময়ে। তাই সবাই বসে ঠিক করে নিল যা করার। বেলা তখন 8:17। গা থেকে জ্বর কেটেছে মাইরার। জাগ্রত হয়ে অদ্ভুত কিছু অনুভব করলো সে। কপাল হাতড়ে রুমালটা সরিয়ে বোঝার চেষ্টা করলো এটা কি। ততক্ষণে তার চোখ চলে গিয়েছে ধপধপ করা ইয়ামের শ্বেতবর্ণের বুকের উপর। কি আশ্চর্য! বিষয়টা বুঝতে তার একটু সময় লাগলো। নিজেকে মানুষটার আলিঙ্গনে পেয়ে জপথপ অবস্থা। চোখ কুটুর থেকে বের হবে। সেই সাথে অদ্ভুত এক দম বন্ধকর শিহরণ ছুঁয়ে গেল তার গা। ধরফড়িয়ে উঠল। তার নড়াচড়ায় ইহামেরও ঘুম ছুটে গিয়েছে। চোখ ঢলে কঞ্চন করে তাকালো সেও। মায়েরা চেঁচিয়ে উঠল, এই আপনি আমার সাথে কি লুচমি করছিলেন নাকি? হোয়াট? এই নয়তো কি? হ্যাঁ, আপনি এমন ওদাম গায়ে আমার সাথে কি করছিলেন সেটা বলুন। ইহাম জবাব দিল না। চোখ ঢলে ঘুম কাটালো। পরক্ষণে শান্ত করে তাকিয়ে থেকে জবাব দিল, সো হোয়াট? সো হোয়াট মানে? আপনি আমার সাথে বাজে কিছু করতে চেয়েছিলেন। বাজে কিছু মানে কি বুঝাতে চাইছো তুমি মায়েরা? এই বুঝেন না, আপনি আমাকে পছন্দ করেন না, অথচ সর্বনাশ করতে এসেছিলেন। মেজাজ চটল ইহামের। খিসে জবাব দিল, আমি ওর হাজব্যান্ড, ড্যামেট। হোয়াট ইজ বাজে আচরণ? চাইলে সব করতে পারি। মাথায় কি তোমার গোবর ভরা? সকাল সকাল গর্ধবের মতো আচরণে মানে কি? আপনি এমন মাছের মতো উদম হয়ে শুয়েছিলেন কেন আমার সাথে? কে মতলব আপনার? বলতি মেয়ে, কাল রাতে তোর জ্বর এসেছিল, থরথর করে কাঁপছিলে, বারবার আমাকে ডাকছিলে তোর কাছে যেতে। আমি তোর মতো অভদ্র নই, তাই ভদ্রতা আর সহানুভূতি দেখাতে তোর কাছে গিয়েছিলাম। কিন্তু মেয়ে তুই এত লুচ্চা যে আমার শরীরের ভেতর ঢুকে যেতে চাইছিলে। নেহাত তোর কথা আমি কাপুরুষ, নয়তো আমার 28 বছরের ভারে আমাকে নিয়ে সর্বক্ষণ নামজপ করতে। সুপুরুষ, সুপুরুষ, মহাপুরুষ। ইহাম উঠে ওয়াশরুমে চলে গেল। মায়েরা তখন স্তব্ধ নির্বাক হয়ে তাকিয়েছিল। কি বলল মানুষটা? সে কাল রাতে তাকে ডাকছিল? এমন কিছু কি আদত হয়েছিল? আর সে নাকি তার শরীরের ভিতর ঢুকে যেতে চাইছিল? সি, কি কথা! আর শেষের গুলির মানে? নাউজেবিল্লাহ, জপল মাইরা। বিব্রত এক ভাব তাকে কৌন ঠাসা করে দিল। সেই সাথে ভাবালো লোকটার ওই ধরনের অপ্রত্যাশিত কথা। খাবার টেবিলে মায়েরা আর তাকানোর সাহস পেল না মানুষটার চোখের দিকে। তার এমন নতভাব দেখে বেশ আনন্দ পেল ইহাম। যেন ঠিক জায়গায় ঠিক মলম লাগিয়েছে
সবাই কেমন মনমরা হয়ে হালকা একটু খাবার খেয়ে নিল। কটেজের লোক কিংবা তাদের মাঝে কারো মাঝে কোনো প্রভাব দেখা দিল না। কাল রাতের ভয়ঙ্কর তাণ্ডব লীলার ইব্রাহিম এসে ইহামকে জানালো, স্যার আপনার বলা মতো সব ব্যবস্থা করা হয়েছে আমার। এবার ওদের জায়গা মতো পাঠানো গেলেই অপারেশন কমপ্লিট। ইব্রাহিম, আমার একটা বডি বের হচ্ছে। ওকে স্যার। তখনই তুহিন এগিয়ে এলো, মলিন কণ্ঠে ডাকলো, ইহাম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। ইব্রাহিমকে ইশারা করতেই সে চলে গেল। ইহাম শান্ত চাউনিতে দেখল তুহিনের অসহ্য মুখটা। যতদূর সে বুঝেছে তুহিন খুব ভালো হাসি খুশি ছেলে। হঠাৎ তার কি হয়েছে, আর কিশোরই বা কথা? শিপু দূর থেকে সবটা দেখল। তার বুক দুরু দুরু করছে। তুহিন ভাই আবার ভাইয়ার সাথে কি কথা বলছে? কোনোভাবে কি তার নামে নালিশ টালিশ করবে নাকি? তাহলে তো তার ভাইয়া তাকে আর ঢাকা পৌঁছাতে দিবে না, একেবারে এখানেই জবাই করে খাদে ফেলাবে। বুক কাঁপছে শিপুর। কি বলবে তুহিন? ভাই আসলে নাদিমের নানা মারা গিয়েছে, তাই ও চলে গিয়েছে, তাই আমরাও চাইছিলাম চলে যেতে। কথাটা শুনে ইহাম জবাব দিল না। সবার প্রথম সে ঘাড় বাঁকিয়ে হাত পাশে দূরে বসে থাকা মায়রার দিকে তাকালো। মায়রাও চোখ তুললে চোকাচোকি হলো দুজনের। সঙ্গে সঙ্গে মেয়েটা মুখ ঝাপটে দৃষ্টি ঘুরালো। তা দেখে একটুও চটল না বদরাগী ইহাম, বরং ঠোঁট চেপে নিগুড় হাসলো। ব্যাগ থেকে বেশি কিছু বের করা হয়নি মায়রার। ইহামের রুমে এসে ফেস ওয়াশ আর টাওয়ালটা মনমরা হয়ে ব্যাগে রাখছিল সে। যেতে একদম তার ভালো লাগছে না, তবুও নিরুপায় হয়ে যেতে হবেই। ঠিক তখনই গটগট পায়ের আওয়াজ তুলে রুমে এলো ইহাম। তাকে দেখে দৃষ্টি ফেরিয়ে নিল সে। গোছানো জিনিসগুলিও কেমন এলোমেলো করে আবার গোছানো তারা দেখাচ্ছিল মেয়েটা। সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখল। পরক্ষণে ঠান্ডা কণ্ঠে ডাকলো, মায়রা, এদিক ফেরো। মায়েরা শুনেও না শোনার ভান করে কাপড় হাত রাখছিল, মুখ ভেঙছে, বিড়বিড় করছিল। তোর কথাতেই সব হবে নাকি রে? বজ্জাত লুচ্ছা। মায়রা, আমি তোমাকে ডাকছি। শুনছি না আমি। কেন শুনছো না? আমার সাথে তেরামি না করলে কি তোমার ভাল লাগে না? পেটের ভাতগুলো কি নারী পর্যন্ত যায় না? মায়েরা জবাব দিল না। তার খুব কান্না পাচ্ছে। এত কান্না পাচ্ছে কেন তার? এই মানুষটা এত কঠিন কেন? কেন একটু ভালো করে কথা বলতে চায় না? একটু শোয়াক করে কেন কথা বলে না সে? সবসময় কেমন আদেশ সুরে শক্তভাবে ডাকে। কিন্তু সে তা চায় ওই মানুষটা তাকে নরম করে আদুরে মাখা কথা বলুক, ঠিক কাল রাতের মতো। ইহাম এগিয়ে গেল, মায়রার বাহু টেনে নিজের দিকে ফেরালো। চোখ চকচকে করতে দেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, কাঁদছো নাকি গাধা? একদম আমার ছোবেন না আপনি। আমি কাঁদি মরি, তাতে আপনার কি? ছাড়ুন আমার হাত। ইয়াম হাসলো খানিক। সে বোধহয় মায়রার রোগটা ধরতে পারল, তাই শান্ত কণ্ঠে বলল, ঘুরতে পারবে না বলে খারাপ লাগছে নাকি আমাকে ছাড়াতে? এই মুহূর্তে আরও কান্না পেল মায়রার। তবুও নিজেকে সংযত রেখে বলল, আপনি কি আমার এমন কেউ যে আপনাকে ছাড়া থাকতে আমার খারাপ লাগবে সেই জন্য কান্না করব? তুমি বলছো তেমন নই। না, একদমই না। ইহাম কিছু বলল না, কেবল মুখ বাড়িয়ে দিয়ে মায়রার গালে টুপ করে একটা চুমু খেলো। মায়রা আবেগে আপ্লুত হয়ে টপ টপ করে কেঁদে উঠল। তা দেখেও ইহাম ব্যস্ত হলো না, আর না বারণ করলো। শুধু আঙ্গুল দিয়ে পানিটুকু মুছে শান্ত ধীর কণ্ঠে জানালো, এটা সেদিন চট দিয়েছিলাম তার জন্য। মায়রা কাঁদো কাঁদো কণ্ঠেই উত্তর দিল, জুতো মেরে গরুদান করছেন? মায়রার অমন মুখশ্রী আর ফোলা নাক দেখেই ইহাম খানিক হাসল। তা দেখে মায়রা কেঁদে কেঁদে তার বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলে উঠল, আপনি খুব আসান, খুব কঠিন মানুষ। আপনার মতো খারাপ মানুষের সাথে থাকা যায় না। এখান থেকে ফিরেই আমি আব্বুকে বলবো আপনার সাথে আমি থাকবো না। মায়েরা শোনো। মেয়েটা বুক ভরা যাতনা নিয়ে চলে যাবার জন্যে পা বাড়াতেই ইহাম আটকালো। পকেট থেকে কয়েকটা 1000 টাকার নোট বের করে দিয়ে বলল, এগুলি তোমার হাত খরচের টাকা। আমি নিজে অপারগতা কিভাবে বলবো জানি না,
তবে চিন্তা করো না, এবার থেকে তোমার দায়িত্ব সবটা সামলে। ফুঁসে উঠল মায়রা। তার মস্তিষ্ক যেটা ধরতে পারল সে সেটাই উগলে দিল। জোর গলায় বলে উঠল, কি মনে করেন কি আপনি নিজেকে? টাকাই সব আপনার কাছে? দায়িত্ব কর্তব্য কি সবটাই টাকার উপর মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী? এতটাই নির্বোধ আপনি? ছি! একটা মেয়েকে বিয়ে করে খোঁজ খবর না নিয়ে শুধু হাত খরচের টাকা দিলেই নিয়ম পালন হয়ে যায়, দায়িত্ব শেষ হয়ে যায়? একটা বাবা তার মেয়েকে অন্য একজনের কাছে সঁপে দেয় কি শুধু টাকার জন্য? স্বামী নামক মানুষটার থেকে টাকা ছাড়া আর কিচ্ছু চাওয়ার থাকে না? এই দুনিয়ার সব দাম্পত্য শুধু কি টাকার উপরেই টিকে আছে, এটাই আপনার ধারণা? তাহলে তো আপনি একটা নিজ মন মানসিকতার মানুষ ক্যাপ্টেন সাহেব। আপনার মতো তো পথ মানুষের সাথে কোনো মেয়েই থাকতে পারবে না। আপনি আসলেই একটা জাদ্রাল। মায়রার চোখের পানিটুক মুছতে মুছতে চলে গেল। ইহাম তখন স্তব্ধ। মায়রার কথাগুলি তার মাঝে বিস্তার করছে। সে তো শুধু হাত খরচের টাকা দিতে চেয়েছিল, সেখানে মেয়েটা কত কিছু বলে ফেলল সম্পূর্ণ কথা না শুনেই। এটা কি নিজের চেয়ে খুব বেশি কম বয়সের মেয়েকে বিয়ে করার ফল? বেশিরভাগ সময় যার ধারণাটুক উল্টো প্রভাব ফেলে নিজেদের মাঝে। বান্দরবন থেকে এসেছে মায়রা আজ 5 দিন। এই 3 দিনে মেয়েটা না খাওয়া না পড়ালেখায় কিছুতেই মন ঠেকাতে পারছে না। বারবার এই পাষাণ মানুষটার কথা তাকে জ্বালাতন করে। আসার পর একদিন কল করে কথা বলতে চেয়েছিল সে নিজেই, অবশ্য কথা বলেনি। কি দরকার একটু আধটু কথা বলে বেশি মায়ায় জড়ানো? ওই লোকটা তো আর সাথে মাকো মাকো কথা বলবে না। যা শক্ত 2-1টা কথা তার মন মানতে চায় না, ওই মানুষটা তার স্বামী হতে গেল কেন? আর কেউ ছিল না? তাদের ক্লাসের অনেকেরও তো বিয়ে হয়ে গিয়েছে। সংসারের ঝামেলায় ক্লাসেও তো আসতে পারে না, কিন্তু তাদের কাছে তাদের স্বামীর কথা শুনলে শুধু হাহাকার করে তার ভিতর। কই ক্যাপ্টেন সাহেব তো তার সাথে আদুরেভাবে কথা বলে না, তার জন্যে মরিয়া হয়ে থাকে না। ঘুরতে যাওয়া, গিফট দেওয়া কিছুই তো করে না, ভালোই বাসে না। এত এত সব চিন্তা তার ভিতর ফাঁফিয়ে দেয়, বুকে যন্ত্রণা দেয়। সে চায় ইহাম নরম সুরে আদুরে মাখা কথা বলুক তাকে, দিনে সময় মতো করে খোঁজ নিক তার, মন খুলে কথা বলার ডায়েরি হোক, আবদার পূরণের সঙ্গী হোক, ভালোবাসার এমন একটা মানুষ হোক যে তাকে আগলে রাখবে, যার কাছে সে হবে অমূল্য। সেদিনের টাকা দেওয়ার বিষয়টা বড্ড খারাপ লেগেছে তার। ইহাম কি বোঝাতে চাইল? দায়িত্বের কথাটা কি সে টাকার জন্যই বলেছিল? ব্যাস, আর কিছু না। ওই নির্দয় ভালোবাসাহীন মানুষটার সাথে কিভাবে কি হবে তার ধৈর্য ধরতে পারছে না সে। মাসেক পর টেস্ট পরীক্ষা হবে, অথচ পড়ালেখায় মন বসাতে পারছে না কিছুতেই। মায়রা, মায়রা মা, এই নে ইহাম বাবা কল দিয়েছে, তোকে চাইছে। ধক করে উঠল মায়রার হৃদয়। ইহাম কল দিয়েছে, তাকে চাইছে, তাও আবার তার মার ফোনে। বুকের স্পন্দন বাড়ল মেয়েটার। ফ্যাল করে তাকিয়ে রইল। ফাতেমা বেগম এসে মায়রাকে ফোন দিল। ফাতেমা বেগম বিমূঢ় বসে থাকা মায়রার হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে পিছন ফিরে দেখলেন মায়রাকে। ফোনের ওপাশ থেকে গাম্ভীর্য কণ্ঠস্বরে ভেসে আসা হ্যালো শব্দটা তাকে স্তম্ভিত ফেরালো। হঠাৎ মনে মনে আওড়ালো, অশুভ লোকটা কল দিয়েছে কেন? নাকি তার বাবা মার সামনে ভালো শাস্তে কল দিয়েছে যে দেখুন আমি আপনার মেয়েকে কত ভালো ভাবি হাতি ডিম। ইহাম আবারও বলে উঠল, হ্যালো মায়রা, শুনতে পাচ্ছ? ভালো লাগলো না তার। ওই শক্ত গলায় বিরক্ত হয়ে ফোনটা কাটবে তার আগেই শোনা গেল, খবরদার, ফোন কাটলে আমি এসে তোমার হাতের নলা কেটে ফেলবো। ফোনটা কাটতে গিয়েও থামলো মায়রা। অদ্ভুত ধুকবুক অনুভূতিতে অবশেষে কানে চেপে ধরল তা। কথা বলো ননসেন্স, এমনি সময় তো ফটফট করো। এই কল দিয়েছেন কেন? আমি যেন কল দিতে না পারি তাই বলে ফোনটা বন্ধ রাখলে? জানেন, তবে জিজ্ঞেস করছেন কেন? সেটা ভালো কথা, বরং ফোন রেখে পড়ালেখা মনোযোগ দেওয়া যাবে। তবে আমি শুনলাম তুমি নাকি নাওয়া খাওয়া পড়ালেখা বাদ দিয়ে শোকতাপ করেছ। তা কিসের শোকতাপ তোমার মায়েরা? স্বামী হারানোর? লোকটার এমন হিয়ালি কথা হঠাৎ হজম হলো না মায়রার। সে গাল ফুলিয়ে বলল, একদম যাতা কথা বলতে যাবেন না। এসব কে বলেছে আপনাকে? ওই তো আমার শাশুড়ি মা বললেন, সিলেট থেকে আসার পর থেকে নাকি তোমার এই রোগ দেখা দিয়েছে।
মোটেও না, আমি ঠিক আছি। আপনি কেন কল দিয়েছেন সেটা বলুন। কিছুদিন পর তোমার টেস্ট এক্সাম, ভালো করে পড়াশোনা মনোযোগ দাও, সেটা জানাতেই কল দিয়েছে। আফটার অল কোনো ফেল টু ছাত্রীর হাজব্যান্ড আমি মোটেও হতে চাই না।